নিষিদ্ধ প্রেম। দুজনের চিন্তায় একই সুরে বাঁধা দুজনের হৃদয় বিনা। ভেবেও কি সুখ, দেখেও কি আনন্দ, আর শুনেও কি ভাবনা। সেই টু থেকে কেন হবো না? কেন হবো না? এককালে তোমাদের মতো বয়স আমারও ছিল। তোমার এভাবে লুকিয়ে আসবার কারণটা কি? চক্ষু কন্যার বিপদ ভঞ্জন দেখতে। তার মানে তুমিও মহিতের মতো ছোট কিনা এটা বুঝতে না। মালাকে নিয়ে একদম ঠকবে না বাবা। তাছাড়া মহিতের বউ তোমার মাকে যে কত ভালোবাসে সুরক্ষা করে তা তো পাড়ার লোক সবাই জানে। কিন্তু মালা তোমার মাকে নিশ্চয়ই সুখী করবে। আচ্ছা, তোমার এই কথা শুনতে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম ওই ভক্ত কুশলের সঙ্গে যখন তোমার এত ভাব। ভাবছি সাধে এই আপনি বিপদে টাকা পয়সা পাই বলে মনে মনে ভক্ত কুশলকে আমি ঘৃণা করি। ওর মতো শয়তান এই সোনাডাঙ্গা দুটো নেই। তোমাদের সম্পত্তিটুকু গ্রাস করবার জন্য বাড়ি বসে কত বুদ্ধি না আছে। তোমাদের টাকাটার ব্যাপারে আমি ভক্ত কুশলকে বললাম, ভক্ত কুশল মহিত মিলনের ন্যায্য দেওয়া টাকাটা তুমি অস্বীকার করো না। দাদা অস্বীকার করে কোথায় যাবে শয়তান? দাদার পড়ার খরচ বাবদ মা জমি বাধা দিয়ে ওই ভক্ত কুশলের কাছ থেকে টাকা নিয়েছিল মালা। দাদা চাকরি পাওয়ার পর তার অর্ধেক টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন বলছে তিনি একটি পয়সা পাননি। আমিও যে সে ব্যক্তি নয়, একই টাড়ি ফাড়ি খেয়ে গিয়ে এইটা ধোলাই দেব। দেখো বাবাজি, তোমার আক্রোশের বাহারটা যেন আমার অংশে কিছু না আসে। আচ্ছা ঠিক আছে মালা, চলে আয়। ওনার চক্ষু কর্ণের ভঞ্জন করে লাভ নেই। শুনুন নিষ্পত্তি বাবু, ওই ভক্ত কুশলের সঙ্গে ভাবটা একটু কমান, নইলে কিন্তু ধোলাইটা একটু আপনার ভাগেও পড়বে। আপনি জানো বাবার কাছে গিয়ে আমাদের এই ব্যাপারটা একটু না ওরা তারি ভাই খেয়ে পেনশন ধরাই দেবে না। নাম একটা খগেন করে মালা, আমি সাদা সিধে মানুষ। মালা এই মালা সাদা সিধে, আমার আর সরলতার যুগ নেই। আমি সরল ভাবে সরল মনে বলি, কিন্তু এই যুগের নব্য ছোকরারা এটা গরল ভেবে না। হরি হরি দীনবন্ধু, মানুষের বিশ্বাস তুমি কোথায় সরালে প্রভু? তুমি কোথায় সরালে? মনের কথা কেউ বুঝতে চায় না, ভক্ত কুশল পর্যন্ত জানতে চায় না। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না চেনা, মুখের মুখে কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রেখে দেয়। কোন ছেলেটা? কেমন চমৎকার, ভারী মিষ্টি স্বভাব। জামাই করবো ভাবছি। খুব ভালো হবে, খুব ভালো হবে। তা বলছিলাম ওটাকে কোত্থেকে পাঠালেন? বিপ্লবে ছেলেবেলা কাটবো। আমার বাড়িতে থেকে কলকাতায় গিয়ে
দাঁড়িয়ে আছি। আরে ওই স্টেশনে হঠাৎ বিপ্লবের সঙ্গে দেখা, এই তো সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছি। একেই বলে প্রজাপতির খেলা। ভালোই হলো, ভালোই হলো। আর সত্য কথা বলতে কি, মালা আর মিলনের মেলামেশা নিয়ে গায়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, শুধু আপনার ভয়ে কেউ কিছু বলছে না। দেখছি আলোচনা যারা করে তাদের মুখে কদর জোড়ায় পূর্ণ। মানে আমার মেয়ে, মেয়ের ভালো মন্দ আমার চেয়ে কারো বুঝতে যাওয়ার নাই। মিলন মালার ভালোবাসার মধ্যে কোনো নোংরা নেই। ছোটবেলা থেকে তারা যেভাবে মন দিয়ে মেলামেশা করে আসছে, আজ তাকে কিছু ঘটেনি। দেখুন, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে নিশ্চিন্ত হতে পারলাম না। কেন কেন? সেদিন সন্ধ্যাবেলা ওই আম বাগানে আমি যে কাণ্ড দেখলাম, ছি, 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 ছি। এতে মালামায়ের বা কি দোষ? ওর তো বয়স অল্প, কিন্তু নষ্টের করাটা হচ্ছে ওই ছোকরা। লেখাপড়া তো শিখলে না, দিন রাত তারি মত দিলে ওই পাড়ার পোকাটে ছেলেদের সঙ্গে আড্ডা মারে। অসব কথা থাক, সন্ধ্যাবেলায় আমাদের একটি দেখেছি, তুমি তাই বলো। শুনতে যখন চাইছেন না, তখন তো নিশ্চয় বলবো। তবে জানেন তো, আমি কিন্তু সাদাসিধে মানুষ। আমি কারো সঙ্গে নাই, পিছেও নেই। মিলন যদি এই ঘটনা জানতে পারে, আমি বলেছি আমার বংশে বাকি দিতে কিন্তু কারো ভাব নেই। আমি যে জানতে চাইছি তাই বলো। শুনবেন না যখন বলছি, তবে আমি কিন্তু সাদাসিধে মানুষ। আমি সেদিন সন্ধ্যাবেলায় আম বাগানে গিয়ে দেখি মালা বসে আছে, আর আমাদের কেষ্ট মানে মিলন মালার কোলে মাথা দিয়ে বাঁশি বাজাচ্ছে। তারপর দুজনে মুখের উপর কি সব পাসপোর্ট, আর মালা বলছে, তুমি আমার জন্মান্তরের স্বামী। আর মিলন বলছে, তুমি আমার আদরিনী সোহাগিনী। আর আমি শুনতে চাই না, এত খালি বিশ্বাস নেই করতাম। কি যে করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। এই যে ইয়ার ভিতরে আমার বাবা বাবার কি আছে? ভগবান যখন ভালো ছেলে মিলিয়ে দিয়েছে, তখন মালামায়ের বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ, ঠিক বলেছো। এই মাসের মধ্যেই হতভাগীকে আমি বিদায় করবো। আর শোনা, বলছিলাম সময় খুব কম, তুমি কিন্তু আমাকে একটু সাহায্য করতে। এটা আবার কি বলছো? এটা আমাকে বলতে হবে কেন? হ্যাঁ, তুমি কি আমার বর? মালা তো আমার মেয়ের মতো, কিচ্ছু ভাবতে হবে না, একদম কিচ্ছু ভাবতে হবে না। চলো, ঠিক আছে, চলো এখনই পঞ্জিকা দেখে ইন্টারেস্টিং করে ফেলি। একদম বাবা বাবুর দরকার নেই, শর্মা আছে না? দাদা, দাদা, আশ্চর্য বাবা, এখনো তোমার জামা কাপড় পরা হলো না? মেয়ে ধরে তুমি হার মানিয়ে ছাড়বে। দাদা, আমি চললাম, তুমি তাড়াতাড়ি এসো। সময় হয়ে গেছে, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। আমি চললাম, তুমি তাড়াতাড়ি এসো। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? কলেজে এমন অসময় কলেজে? রিহার্সাল আছে, পথ ছাড়ুন। না, কেন? রিহার্সাল আমারও আছে, তাই রিহার্সাল দিতে এসেছি। রিহার্সাল? হ্যাঁ, মানে তোমার আমার ভবিষ্যতে মিলামেশা আসছে। তার মানে? কিছু শোনোনি? মানে আপনার মানে শুনবার সময় আমার নেই। তুমি বিপ্লবের বোন, তোমার কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করিনি। মেয়েদের সঙ্গে যারা গায়ে পড়ে ঘনিষ্ঠতা করতে চায়, মালা তাদের মনে প্রাণে ঘৃণা করে। হ্যাঁ, আমি মালা, বিপ্লব নই। এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন। বলে যাচ্ছ মালা যে আমি অতি নির্লজ্জ। ভালো। আপনাকে সভ্য শিক্ষিত করবার জন্য বাবা মা টাকা পয়সা খরচ করে পণ্ডশ্রম করেছেন, ভরসে শুধু ঘি ঢেলেছে।
কিছু মনে করে না বাবু। ও কিছু জানে না। আরে বলছিলাম তুমি একটু বাড়িতে ঘুরে এসো, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে বাবু, ওর কথায় আমি কিছুই মনে করি না। শঙ্করকে তুই অপমান করে কথা বলছিস। তুই জানিস ওর সঙ্গে আমাদের সম্পর্ক দাদার ছেলেবেলাকার বন্ধু, এছাড়া অন্য কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। জানিস না বলেই আমি তোকে জানাতে এসেছি। শঙ্করের সঙ্গে অল্প কিছু দিনের মধ্যে এবার একটা মধুর সম্পর্ক গড়ে উঠতে চলেছে। আমি চাই ওর সঙ্গে সহজভাবে তোরা খোলামেলা মেলামেশা কর। তুমি চাইলেও একটা লম্পটের সঙ্গে আমি সহজভাবে মিশতে পারবো না বাবা। আগে কি বলছে? আজকে যা বলা উচিত, পরশু যে কাণ্ডটি করেছেন তাতে শুধু দাদার বন্ধু বলে আমি কিছু বলিনি। বলো। সব কথা শুনে তারপর তুমি আমাকে ধমকাবে বাবা। পরশু রাতে আমি যখন পড়ছিলাম তখন কোনো রকম সারা শব্দ না দিয়ে আমার ঘরে যায়। আমি চোখের বাইরে বেরিয়ে আসতেই ও আমার হাত চেপে ধরে। এই অধিকার ওকে কে দিয়েছে? আমি দিয়েছি। তুমি দিয়েছো? কিন্তু কেন জানতে পারি? কারণ দুদিন বাদে ওর সঙ্গে তোর বিয়ে হবে। তুমি কি বলছো বাবা? আশ্চর্য হচ্ছিস কেন মা? বড় হয়েছিস, স্বামীর ঘরে তো তোকে যেতেই হবে। কিন্তু আমার তো একটা মতামত আছে বাবা। লেখাপড়া শিখে যে শিক্ষায় তুমি পেয়েছ, লেখাপড়া শিখেছে বলেই তো অন্ধের মতো আমি তোমাকে অনুসরণ করতে পারছি না বাবা। তাই তোমার চাইছে তাই করতে চাও। কিন্তু না, বাবা হয়ে আমি তা হতে দিতে পারি না। একটা বাউন্ডের ছেলে নারী ভাবছে দিন রাত ছোট হতে পারায় ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় সত্য, কিন্তু কেন ঘুরে বেড়ায় তা কি তুমি জানো? না, আমার জানার দরকার নেই। আশ্চর্য হচ্ছি তোর সাহস দেখি। ছোটবেলায় খেলার সাথী হয়েছে বলে তাকে বিয়ে করতে হবে? কি কোন আছে তার? না জানে লেখাপড়া। আমি তো জানি বাবা, আমি তো সব অভাব পূরণ করে দেবো। ছোটবেলা থেকে তুই যেভাবে যে পরিবেশে মানুষ হয়েছিস, পারবি হলো তোকে সেভাবে রাখতে? কি আছে তার? যেটুকু সম্পত্তি ছিল ওই ভক্ত বেশাল গ্রাস করেছে। হয়তো দুবেলা ঠিক মতো খেতে দিতেও পারবে না। না, সেটাও ওর ঘরে আমি সুখে থাকবো বাবা। আমার সামনে এবার বলতেই তো লজ্জা করছে না? সত্যকে স্বীকার করবো, এটা আমার লজ্জা কিসে? এ, রাগ করো, জয় করো, মিলনকে আমি মনে মনে স্বামীর রূপে গ্রহণ করেছি। তাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী ভাবতে পারবো না। তোমার শাসনে ভয়ে আমার আজীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিতে মিলনকে আমি ভালোবাসি। মিলন আমার স্বামী। মানুষের মনকে বসে আনা যায় না। বিপ্লব! এখন বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, ভালো মন্দ বলবার ক্ষমতার যথেষ্ট হয়েছে। মত নেই, তবু কেন ওকে জোর করে তুমি বিয়ে দিতে চাইছো? তুমিও এই কথা বলছো? না বলে উপায় কি বাবা? এইমাত্র মালা যে কথা বললে তারপর তুমি জোর করে সরকারের সাথে ওর বিয়ে দিয়ে দাও, তাহলে ওর পরিণাম কি হবে তুমি একবার ভেবে দেখেছো? বিপ্লব! মনে মনে কোনোদিনও সংসারকে স্বামী রূপে বরণ করে নিতে পারবে না, সুখ পাবে না, শান্তি পাবে না সারা জীবন। দুঃখের আগুনে দিক দিক করে শুধু পুড়ে পুড়ে মরবে। তাছাড়া মিলনও ওকে ভালোবাসে না। যখন শুনবে মাদার অন্যত্র কোথাও বিয়ে হয়ে গেছে, তখনও পাগল হয়ে যাবে। ওদের দুটো জীবন ব্যর্থ হয়ে যাবে। তোমাদের অন্যায় চিনের কাছে আমি মাথা হেট করতে পারবো না। সবাই বলে আমার মুখার্জির মেয়ে বিয়ে হয়েছে একটা বাহুনের সঙ্গে, একটা মাথার সঙ্গে, একটা ভিখারির সঙ্গে। সে আমি কিছুতেই সহ্য করবো না। শঙ্করের সঙ্গে তোমার বিয়ে ঠিক। শঙ্করই তোমার স্বামী, তার সঙ্গে তোমার বিয়ে হবে। আজ থেকে তুমি এই বাড়ির বাইরে যাবে না। মনে থাকে বাবা, শোনো বাবা, আমার একটা করে শোনো। বাবা! মালা, দাদা,
তোমাদের ছেড়ে যেতে মন আমার কিছুতেই চাইছি না, কিন্তু বিশ্বাস করো মা, উপায় নেই। যে আগুন আমি জ্বেলেছি তার উত্তাপে শুধু আমি নিজেই জ্বলে পড়ে মরি মাগো, তার কোনো আজ আমি তোমাদের গায়ে লাগতে দেব না। মহিষ, বৌমা এখনো ছেলে মানুষ, সবাই সব ঠিক হয়ে যাবে বাবা। সারা জীবন ধরেও কয়লার ময়লা যায় না মাগো, তোমাকে যে সহ্য করতে পারে না, যে আমাদের গরিব অবস্থাটাকে উপহাস করে তোমাদের আঘাত দেয়, তার সংস্পর্শে অশান্তি আরো বেড়ে যাবে। মহিষ, তুইও তো বৌমাকে নিয়ে সুখী হতে পারবি না বাবা। এই ভাবনাই আমাকে অস্থির করে তুলেছে। কি চেয়েছিলাম আর কি হলো? মহিষ, তোদের দু ভাইকে ঘিরে আমি কত স্বপ্ন দেখেছিলাম, মনে মনে আমি আশার সৌধ রচনা করেছিলাম। ভেঙে গেল, ভেঙে গেল মহিষ। বাবু খুব করে আমার সব শেষ হয়ে গেল। তার জন্য তাই আমি বাবু, তার জন্য তাই আমি জমি বর্গা দিয়ে তুমি আমাকে লেখাপড়া শিখেছো, লক্ষণের মতো ভাই যে নিজেকে বঞ্চিত করে আমাকে বড় করতে চেয়েছে, কিন্তু আমি সামান্য একটা তুচ্ছ নারীর কোপে পড়ে কত ছোট হয়ে গেলাম মাগো, কত নিচে নেমে গেলাম। প্রতি মুহূর্তে নিজের প্রতি নিজের ধিক্ষা আসছে, অনুতাপে অঙ্গতরক্ত হয়ে যাচ্ছে, কাটতে পারছি না মাগো, কাউকে বোঝাতে পারছি না। মহিষ, সবই বুঝতে পারছি বাবা, আমি যে মা, সন্তানের মনের মুখ দেখলে মা তার অন্তরের ব্যথা বুঝতে পারে। ওরে মহিষ, শোনো বাবা, একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে মা কেটে কত অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একমাত্র মা ছাড়া কেউ তা জানে না বাবা, কেউ তা জানে না। সেই সন্তানের মনের মুখ কোনো মাছ সইতে পারে না বাবা, পারে না। তুইও কি বৌমাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবি বাবা? তুই মত দে বাবা, তুই মত দে, আমি ভালো পাত্রী দেখে আবার তোর বিয়ে দিই। আর তো হয় না মা, তোমার কাছে বলতে আমার সংকট হচ্ছে, তবু না বলে পারছি না। ও মা, আর কোন নারীকে আমি আর ভালোবাসতে পারবো না মা। মা, ও মা, মা গো, বড় আঘাত দিলাম তোমার, পারো তো? তুমি তোমার এই মহিতকে ক্ষমা করে দিও ভালো, তোমার মহিতকে ক্ষমা করে দিও। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা যখন প্রথম সন্তানের মুখ দেখে, তখনই মা তার সন্তানকে ক্ষমা করে দেয় সারা জীবনের মতো। ওরে ওরে, তাই তো মা সর্বসহায়। মিথ্যা, মিথ্যা কথা। সব নারী সর্বংসা নয়, শুধু মাই সর্বংসা। যে মা ধীরে ধীরে নিজেকে ভয় করে গড়ে তোলে সন্তানকে, যে সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের প্রাণ তুচ্ছ করে সন্তানের মঙ্গল কামনায়, যে মা প্রতিনিয়ত নিজের